আমার কানে এসেছে যে আজকে যে ছুটিটা আছে জন্মাষ্টমীর ছুটিটা, এই ছুটিতে রাষ্ট্রপতি অলরেডি নোটিফিকেশন করেছিলেন এটাকে ক্যান্সেল করে দেওয়ার জন্য। মনে হয় স্টুডেন্টস এর প্রতি বলা উচিত ছিল এখন তোমরা রাস্তার থেকে ওদের পড়াশোনায় চলে যাও। ভারতনাট্যম করলে তো হবে না, মণিপুরি ডান্স করলে তো হবে না, কাথাক ডান্স করলে হবে না। এখন দিনকাল হচ্ছে হিপ হপ। ইউ আর নট এন ইলেক্টেড গভর্নমেন্ট। আপনি এইখানে একটা রেভলিউশনারি গভর্নমেন্ট, রেভলিউশনের মাধ্যমে এসেছেন। আপনার বিহেভিয়ারটা শুড বি আ বিট রেভলিউশনারি। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। তো আজকে আমার অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমার শ্রোতা বন্ধুদেরকেও আমি সালাম জানাই। তো স্যার, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই আজকে, যে আপনি দেখছেন যে সরকারের প্রায় আজকে 18 দিন বলা চলে, 18 দিন খুব অল্প সময় কোনো বিষয় নিয়ে মন্তব্য করার জন্য। তো কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে তো আমাদেরকে কথা বলতেই হচ্ছে। পাশাপাশি দর্শকদেরকে আমি যদি একটু বলি যে গতকাল ডক্টর মাহমুদুর রহমান শহীদের অনুষ্ঠানে আমরা মন্তব্য করেছিলাম যে ডক্টর ইউনূস কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় আছেন। অর্থাৎ তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, যেমন ধরেন যে সরকারের সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, অন্যান্য গোয়েন্দা সংস্থা বলেন, যে জায়গাগুলো সরকারের জন্য ক্ষতিকর, যে জায়গাগুলো গত 15 বছর শেখ হাসিনার এজেন্টরা বসে আছে, তাদের ব্যাপারে তারা এখনো কোনো কার্যকর সিদ্ধান্ত নেননি। তারা ইউনিয়ন চেয়ারম্যানকে বাদ দিচ্ছেন, উপজেলা চেয়ারম্যান বাদ দিচ্ছেন, এইসব নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু এই যে শক্তিশালী যে জায়গাগুলো, এই জায়গাগুলোর মোকাবেলা করতে তারা পারছেন না বলে এই পর্যন্ত 4টি বিদ্রোহের প্রচেষ্টা হয়েছে এবং এই জায়গাটাতে আমরা খুব আশঙ্কিত। যার জন্য আমরা বলছি যে প্রপার সিদ্ধান্তটা নিতে পারছেন না, প্রপার একটা করতে পারছেন না। প্রথম 1, 2, 3 প্রায়োরিটি বেস কাজগুলোতে মনে হচ্ছে কোনো সমস্যা হচ্ছে। তো অ্যাডভোকেট মহসিন রশিদ, আপনি কিভাবে দেখেন এই যে সরকারের যে কার্যক্রম এই 18 দিনের? আপনার কি মনে হয়? আমার কাছে মনে হচ্ছে যেন একটা সমন্বয়হীনতা, একটা কিং কর্তব্য বিমূঢ়তা, একটা একটা সিদ্ধান্তহীনতা কাজ করছে সব মিলিয়ে। আপনার কি মনে হয়? এখানে দুইটা ভিন্ন জিনিস আছে। একটা হলো সরকার আন্ডার ডক্টর ইউনূস, আর একটা হলো আর্মি। আর্মির মধ্যে স্টেবিলিটি আনা খুবই প্রয়োজন ছিল, বিকজ অনেক লোকজন সেখানে ছিল যাদেরকে একবারে সরা যেত না বা যায় না। কাজে সেখানেও আর্মি চিফ চেষ্টা করছেন এবং সরিয়েছেন, অনেক লোকজনকে সরিয়েছেন, বদলি করেছেন, 1-2 জনকে চাকরিচ্যুত করেছেন, 1-2 জনকে ফরেন মিনিস্ট্রিতে প্লেস করেছেন। বিকজ ওনার জন্য ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। হঠাৎ করে এই জিনিসগুলি হয়েছে, যার জন্য ওদেরও কোনো প্রিপারেশন ছিল না। এটা গেল একদিক আর্মিতে। সরকারের মধ্যে প্রথমে বলি, দ্য গুড ডিসিশন ওয়াজ ডক্টর প্রফেসর ইউনূসকে আনাটা অ্যাজ দি হেড। কেন গুড ডিসিশন? স্ট্র্যাটেজিক্যালি এটা খুব ভালো ডিসিশন ছিল, বিকজ ডক্টর ইউনূসের একটা গ্লোবাল ব্র্যান্ড আছে, হিউজ গ্লোবাল ব্র্যান্ড, যেটা উনি এই অনেক বছর যাবৎ ওনার পিআর ফার্মস গুলিকে এঙ্গেজ করে উনি নিজেকে একটা ব্র্যান্ড বানিয়েছেন নিজেকে। এইটা যদি না হতো তাহলে আশঙ্কা ছিল যে ইন্ডিয়া মাইট হ্যাভ ইন্টারভিন ইন দ্য সেন্স যে ঢাকায় প্যারাট্রুপার্স নামিয়ে দিত, আর ওদিকে ফেনী রিভারের, ফেনীর যে নদীটা আছে ওই নদীর উপরে যে ব্রিজ করা হয়েছে ওই ব্রিজটা দিয়ে তারা ভিতরে প্রবেশ করত এবং আমরা একটা থ্রেটের মধ্যে পড়তাম, বিকজ তারা খুব ইজিলি ওই চিটাগং পোর্ট টোর্ট ওই এলাকাটা কাট অফ করে দিতে পারতো আমাদের মেইনল্যান্ড থেকে। প্রফেসর ইউনূস যেহেতু এমন একটি ব্যক্তি, এমন একটি নাম, যার জন্য তারা কোনোভাবে ওই ধরনের কোনো সাহস করতে পারে নাই। এটা গেল এক। এখন লেটস কাম টু সরকার। আমি জানি না যে কেন তারা এই মিস্টেকস গুলি করেছেন। প্রথমত, এটা একটা বিপ্লব ছিল, একটা রেভলিউশন ছিল।
ইয়াং স্টুডেন্টস এবং জনতার একটা রেভলিউশন, যেখানে জনতা ইনভলভ ছিল। এখানে ওদের উচিত ছিল যে যারাই ছিলেন দায়িত্ব, যারাই করতেছিলেন, যে সংবিধানকে প্রথমে ছিঁড়ে ফেলা উচিত ছিল। এই সংবিধান না ছিঁড়ার জন্য অনেক ধরনের অসুবিধা হচ্ছে। যদি এটাকে ছেড়ে ফেলতো, একটা রেভলিউশনারি প্রভিশনাল কনস্টিটিউশন 3-4 পাতার বানিয়ে তারা তখন স্টার্টটা নিত, তখন একটা রেভলিউশনারি গভর্নমেন্ট হতো, রাষ্ট্রপতিকেও সরিয়ে দেওয়া যেত। এখন আমরা যেটা করেছি সেটা রাষ্ট্রপতিকে রেখে, রাষ্ট্রপতি কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের একটি প্রতীক, উনি রয়ে গেছেন। এখন উনি, আমার কানে এসেছে যে আজকে যে ছুটিটা আছে, জন্মাষ্টমীর ছুটিটা, এই ছুটিটা রাষ্ট্রপতি অলরেডি নোটিফিকেশন করেছিলেন এটাকে ক্যান্সেল করে দেওয়ার জন্য, বাট সামহাও এটা ঠেকানো গেছে, ভিতর থেকেই বঙ্গভবনের ভিতরে এটাকে ঠেকানো গেছে আর এটাকে বন্ধ করা গেছে। এইটার একটা প্রবলেম হতো ইন্ডিয়ার সাথে। এই মুহূর্তে আমাদের যে পরিস্থিতি আছে ফরেন রিলেশনসে, আমরা we have to be very careful ইন্ডিয়ার সাথে, বিকজ শেখ হাসিনা উনি ইন্ডিয়ায় আছেন। বাংলাদেশে এখনো আওয়ামী লীগ প্রচুর লোকজন এখানে আছে, আওয়ামী লীগ একদম শেষ হয়ে যায়নি, তো ধ্বংস হয়ে যায়নি, তারা এখনো আছে। এটার আমরা দেখেছি, যেভাবে গোপালগঞ্জে ঘটনা ঘটে গেল, যেভাবে ময়মনসিংহে ঘটনা ঘটলো, এগুলি আমরা দেখেছি। এখন যদি গোপালগঞ্জের কথা বলি, গোপালগঞ্জে এগুলি হতো না, এগুলি জিওসি যশোর, he instigated all this, but I think he's still there, he's not been transferred, এখনো তো কোথায় সরানো হয়নি, সে ইনস্টিগেট করেছে এই যা হয়েছে সেখানে, এবং তার ইনস্টিগেশনের জন্যই কিন্তু আওয়ামীরা সেখানে এই গন্ডগোলটা করেছে, আর্মির গাড়ি পুড়িয়েছে, তারপরে আর্মি হ্যাড টু গো ইন অ্যাকশন এনিওয়ে। যশোর থেকেই তারপরে হয়তো হেডকোয়ার্টার্স থেকে কিছু ধমক দিয়ে এগুলি করা হয়েছে। আমার এখন যে সিভিলিয়ান ক্যাবিনেটটা আছে সেখানে জেনারেলি লোকজন বলছে, আমিও বলছি, যে এইটা একটা এনজিও ক্যাবিনেট হয়ে গেছে। এবং কনক, ইউ নো দ্যাট এনজিওস ক্যানট রান গভর্নমেন্টস। তোমার যদি খেয়াল আছে, ইউ মাস্ট হ্যাভ সিন, আপনি দেখেন সুদানে তারা এনজিও এবং সিভিল সোসাইটির একটা গভর্নমেন্ট করেছিল, যিনি ছিলেন ওনাকে সরানোর পর, এন্ড ইট টোটালি ফেইলড, কোল্যাপস। এটা নিয়ে আর্মি আর ইসের মধ্যে যে প্যারামিলিটারি ছিল ওদের মধ্যে যুদ্ধ হয়ে সুদানকে ধ্বংস করে দিয়েছে। সো দে ক্যানট রান গভর্নমেন্টস। গভর্নমেন্টস রান করতে হলে ইউ নিড পিপল যারা পলিটিক্যালি মোটিভেটেড আছে, যাদের কিছু ভিশন আছে। I'll give you an example. এই বিপ্লবী সরকার এখন পর্যন্ত তার প্রথম কাজ হতো কিছু টাস্ক ফোর্সেস করা, টাস্ক ফোর্স করে দু একটা হোয়াইট পেপার খুব দ্রুত বের করা প্রয়োজন ছিল, স্পেশালি কারাপশনের উপরে এবং অন্য অন্য খাত যেগুলি আছে, এডুকেশনের উপরে, কিভাবে প্রাইমারি এডুকেশনে টেক্সট বুকে কিভাবে গোলমাল করা হয়েছে, 2-3টা খুব কুইকলি এটা করা যেত, বাট দ্যাট ইজ নট হ্যাপেন। সরকার চলছে একটা স্টেটাস পোস্ট, নট লাইক আ বিপ্লবী সরকার, যে দেশে একটা এত বড় রেভলিউশন হয়ে গেল, একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে আমরা ফেলে দিলাম। ওইভাবে যেভাবে বিপ্লবী সরকার চলা উচিত, কিছু কিছু কাজ খুব দ্রুত করতে হয়। কি হয়েছে, আবার ইউনূস সাহেব ঢাকা পৌঁছান নাই, সরকার গঠন হয় নাই, এর মধ্যে কে বা কাহারা একটি অ্যাটর্নি জেনারেলের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে। কিভাবে সেটা হলো, নোবডি নোজ। আই মিন, কোন আইন আছে কি আছে কোথায়? যদি সংবিধান হিসাবে করে তাহলে তো প্রেসিডেন্টকে একটা গভর্নমেন্টের তরফ থেকে একটা প্রস্তাব যেতে হবে, তখন সেন প্রেসিডেন্ট ওই সামারি গেলে প্রেসিডেন্ট তখন সেটাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য ওকে করবেন। অ্যাটর্নি জেনারেল ওয়াজ অ্যাপয়েন্টেড ইভেন বিফোর দ্য গভর্নমেন্ট টু গো, শপথ দেওয়ার আগেই হয়ে গেল। হাউ, কেন, কিভাবে হলো এটা? এখন পরিস্থিতি কি,
আমি তো ইসের মধ্যে দেখছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি যেটা আছে, সেখানে একটা ওয়ার্ল্ড থাকে, ওয়ার্ল্ড যেরকম ব্যাংকে ওয়ার্ল্ড থাকে এরকম ওয়ার্ল্ড আছে সেখানে। তার মধ্যে সবাই ইন্ডিভিজুয়াল ফাইলস গুলি থাকে। যাদেরকে বের করা হয়েছিল ডিউরিং আওয়ামী লীগ টাইম, বা যাদেরকে ফোর্স রিটায়ারমেন্ট করা হয়েছিল, বা যারা চলে গেল, এদেরকে এরা সবাই ঢুকেছে and they went inside the world, ওয়ার্ল্ডের ভিতরে ঢুকে নিজেরাই নিজেকে প্রমোশন দিচ্ছে। ফর ইনস্টেন্স, একজন অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, দেখা গেল উনি নোটিফিকেশন রেডি করে নিজেকে ডেপুটি সেক্রেটারি করে দিলেন। দিনের মধ্যে মাথায় উনি নিজেকে জয়েন্ট সেক্রেটারি করে দিলেন। সো এই যে বিশৃঙ্খলা ব্যুরোক্রেসির মধ্যে হয়ে গেল, ওইখানে হয়তো অনেক এমনও থাকতে পারেন যাদেরকে কারাপশনের জন্য হয়তো বাদ দেওয়া হয়েছে, এমনও থাকতে পারেন যারা যাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংস চলছে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি চলছে, ওই ফাইলগুলি নিয়ে ওরা এইভাবে করেছে। এন্ড দে ইভেন ম্যানেজ টু গেট, আমি শুনেছি 285 না 200 কত, কিংবা তার চেয়ে বেশি হতে পারে, তারা অ্যাপ্রুভালও নিয়ে নিয়েছেন। এখন আমাদের চিফ অ্যাডভাইজারের যে উনি থাকছেন যমুনায়, এখন যমুনায় কিন্তু তার রেজিস্টার, ধরো আমি একটা চিঠি দিতে চাই, ওইখানে রিসিভ করবে, এসব কিছু নাই। এইগুলি হ্যান্ডেল করছে ওনার যে প্রেস সেক্রেটারি আছে, আই থিঙ্ক শফিকুল ইসলাম নাকি নাম, উনি হ্যান্ডেল করছেন। এবং আমার জানা মতো হি ইজ অপারেটিং ফ্রম দি ওই যে ফরেন মিনিস্ট্রির যে একাডেমিটা আছে, ঠিক যমুনার উল্টো দিকে যেটা আছে, যেটা কুইন এলিজাবেথের জন্য বানানো হয়েছিল, সেখান থেকে, যেটা পুরান গণভবন যেটাকে বলে, পুরান গণভবন, যেখানে খানের সাথে নেগোসিয়েশন হতো, সেখান থেকে উনি অপারেট করছেন। আর ওনার অফিস ঠিক করা হচ্ছে। 5 জন সেক্রেটারিকে কন্ট্রাকচুয়াল বেসিসে আনা হয়েছে, দোজ হু হ্যাড রিটায়ার্ড, হুইচ ইজ আ গুড মুভ। তার কারণ হচ্ছে ওদেরকে যদি না আনতো তাহলে কিন্তু এই জিনিসগুলি ঠিক করা যেত না। বিকজ মোস্ট অফ দি সেক্রেটারিজ কিন্তু আওয়ামী ঘরানার এখনো পোস্টেড আছে, সেখানেই আছেন, ওদেরকে এখনো সরান নাই। সো এই যে জিনিসগুলি হচ্ছে, এইটার কোনো কন্ট্রোল নাই। ল মিনিস্ট্রিতে, আই টেল ইউ, ল মিনিস্ট্রিতে ইফ এনিবডি গোজ, হি উইল সি যে এখানে কি পরিস্থিতি আছে। শত শত সিভিজ, পিপি, এপিপি জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, এই মানে একটা হুলস্থুল অবস্থা সেখানে চলছে, এখনো চলছে। ইভেন আই টেল ইউ, দুঃখজনক বলে সত্য যে লোকজন আসতেছে যে আমাকে জজ বানায় দেন, জজ বানানোর জন্য সুপ্রিম কোর্টের দরখাস্ত নিয়ে যাচ্ছে। মানে কি পরিস্থিতি, আই ক্যান টেল ইউ। সো এই কারণে সরকারকে একটু, যেমন আমাদের চিফ অ্যাডভাইজার, উনাকে কিন্তু উনি আসার পর, ওথ নেওয়ার পর, উনি কিন্তু সেখান থেকে 5-10 মিনিট একটা জাতির উদ্দেশ্যে কিছু কথা বলেছিলেন, বাট প্রপার অ্যাড্রেস টু দ্য নেশন উনি গতকালকে করেছেন। সেখানেও যেমন, আমি জানি না কারা লেখে কি করে, একটা সান্ত্বনা দেওয়া উচিত ছিল। আর আমার মনে হয় স্টুডেন্টস এর প্রতি বলা উচিত ছিল যে তোমরা এই কাজ করেছো, খুব ভালো কাজ করেছো, তোমরা বীর, তোমরা অমুক, এন্ড প্লিজ নাও গো ব্যাক। এখন তোমরা রাস্তার থেকে ওদের পড়াশোনায় চলে যাও, আমরা দেখছি। এইটা না হওয়াতে যেটা হচ্ছে যে পুলিশ ইজ ভেরি নার্ভাস, পুলিশ তাদের কাজকর্ম করতে পারছে না, এই কারণে ঠিক করে কোন শক্ত ব্যবস্থা যেখানে নিতে হবে নিতে পারছে না। যেমন আমি বলি, হঠাৎ দেখা গেল গ্রামীণ পুলিশ তারা ধর্ণা দিচ্ছে না, গ্রামীণ পুলিশ ওই যে ইউনিয়ন কাউন্সিলে থাকে পুলিশ, যে গ্রাম্য পুলিশ, যেটা গ্রাম পুলিশ, জি গ্রাম পুলিশ, ভিলেজ পুলিশ, জি জি ভিলেজ পুলিশ, গ্রাম্য পুলিশ প্রথমে দেখা গেল যে তারা হাইকোর্টের চতুর্দিকে ধর্ণা দিয়েছে, তারপরে গাগরাইল
হাজারে হাজারে তারা এসে বসে গেছে, বসে ডিমান্ড আমাদের বেতন বাড়ো। অল দিস এদের এদের এরা বোধহয় 5, 6, 7 হাজার কিছু পায় বেতন, বাট ওদের তো ওইখানে কোনো ইউনিয়ন কাউন্সিলে বসে থাকে 2টা না 3টা, বসে ওই চেয়ারম্যানের কাজ করে এবং তারপরে তারা কিন্তু চলে যায় ওই কামলা হিসাবে কাজ করে। পুলিশ যখন গ্রামে আসে কোনো আসামিকে ধরার জন্য বা কোনো অভিযানে আসে, তখন ওদেরকে খবর দেয় আগে, তার যেখানে যাবে ওর ঘর বাড়ি যেন চিহ্নিত করতে পারে। এরা আবার করে কি, ওইখানে গিয়ে খবর দিয়ে দেয় যে আজকে কিন্তু পুলিশ আসবে, ওইখান থেকে টাকা নেয়। এই হচ্ছে পরিস্থিতি। ওদের এখন বেতন বাড়াইতে বলতেছে। তো এখন প্রশ্ন হচ্ছে, মোস্ট অফ দিস আর আওয়ামী লিগার্স, আওয়ামী না হলে তো ওরা এই অ্যাপয়েন্টমেন্টস গুলি পায় না। তো আমাদেরকে এইটাও একটু দেখা দরকার ছিল। এখন আনসার ইজ নট এ ডিসিপ্লিন ফোর্স অ্যাজ সাচ, ওইভাবে ডিসিপ্লিন ফোর্স না। আনসারদের দাবি হলো যে আমাদেরকে তোমরা অন্তর্ভুক্ত করো বাহিনীর মধ্যে, আদার বাহিনী আমাদেরকে ইয়ে করো। এই নিয়ে তারা এই আজ কয়েকদিন যাবৎ সচিবালয়ের সামনে, কোনো সময় আর অন্য রাস্তায় তারা এইসব ঝামেলা করছে। এখন এদের ইয়ে হচ্ছে যে তাদের ইয়ে হলো, এরা যারা রাস্তায় আছে, আমার জানা মতন সিস্টেমটা হচ্ছে সামথিং লাইক দিস, যে তারা 1 বছর চাকরি করে, বেতন পায়, 3 মাসের জন্য কিন্তু তারা অবসরে চলে যায়, আবার তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়। এরকম কিছু একটা সিস্টেম আছে সেখানে এই আনসারদের। এখন ওরা বলছে যে না, আমাদেরকে পার্মানেন্ট করতে হবে, এবং তারা এতদিন কিন্তু এই সিস্টেম অনেক দিন থেকে চলছে, কোনোদিন তারা আন্দোলনে আসে নাই, কোনোদিন আন্দোলন করে নাই, কোনোদিন কোনো দাবি দেয় নাই। এখন তারা মনে করছে সফট গভর্নমেন্ট নাও, এখন আমরা যদি এটা দেই হয়তো এটা কাজ হয়ে যাবে। এত বিশৃঙ্খলা হয়ে গেল যে স্টুডেন্টদের সাথে মারপিট হয়ে গেল। এখন 350 না 450 আনসারকে হাতে রশি টসি দিয়ে কোথায় নিয়েছে, আই হ্যাভ নো আইডিয়া, কোথায় জেল পাঠিয়েছে না কোথায় পাঠিয়েছে। সিমিলারলি মানে বিশৃঙ্খলাটা এমন যে লোকজনকে যে আরেস্টেড দেখানো হচ্ছে, এই আরেস্টটা, জি স্যার আমি আসছি, স্যার আমি ওই প্রসঙ্গটা আসছি যে এই যে ধরেন আপনি ছাত্রদের কথা বলছেন, আপনি বলছেন যে ডক্টর ইউনূসের বলা প্রয়োজন ছিল ছাত্রদেরকে ফিরে যাওয়ার জন্য। আপনি যদি দেখেন যে আনসারকে মোকাবেলা করার জন্য ছাত্রদেরকে ডাকতে হলো, আমার পুলিশ বিজিবি বা আর্মি না, ছাত্রদেরকে বলা হলো যে তোমরা আসো সচিবালয় রক্ষা করে, এরকম একটা বিষয়। তো মানে এটা আসলে আপনার মতামতটা শুনে একটু। আমার মতামত হচ্ছে যে এটা তো ঠিক না। আপনি যদি এইভাবে ছাত্র ফোর্সকে সবসময় ব্যবহার করেন, তাহলে তো ওরা কোনোদিনই যাবে না ব্যাক টু দের স্টাডিজ, এবং তারা এই গভর্নমেন্টকে কোনো কাজও করতে দেবে না। বিকজ সবখানে যদি তাদের ফিঙ্গার্স গুলি থাকে সব ইসের মধ্যে, তাহলে দেয়ার ইজ আ প্রবলেম। বিকজ ওদের তো ওই ভিশন নাই স্টেটটা কোথায় যাবে, কিভাবে যাওয়া উচিত। এখন এই জিনিসটা হলে কি হয় যে নিজেদের মধ্যে মারপিট। এখন দেখেন হাসনাত আব্দুল্লাহ তো হসপিটালে, হি ইজ হসপিটালাইজড, ওয়ান অফ দি ভেরি ইম্পর্টেন্ট সমন্বয়ক, 4-5 জনের মধ্যে একজন, সে তো হসপিটালাইজড, হি ওয়াজ ব্যাডলি বিটেন, ওর অবস্থা ভালো না। সো এই জিনিসটা যদি শুরু হয়ে যায়, তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে না, একটা মারামারির মধ্যে চলে যাবে। আবার পুলিশের প্রবলেম হচ্ছে যে পুলিশ এখনো নিজেকে স্টেবিলাইজ করতে পারছে না, বিকজ অফ দ্য স্টুডেন্টস বিং দেয়ার। এরা যদি না, যতক্ষণ পর্যন্ত আপনি এদেরকে না বলেন যে তোমরা পড়ালেখা করো বা এসে যাও, তখন পর্যন্ত কিন্তু পুলিশের কাজ করা উইল বিকাম ইম্পসিবল। একদম তারা করতে পারবে না কাজ। কাজে পুলিশ স্টেশনস গুলি যদি কাজ না করে, আপনি কি মনে করছেন যে ভয় আসছে না, স্টুডেন্টদের ভয় তারা কাজে আসছে না, বা কারণটা কি? রাইট রাইট, এখনো বিকজ স্টুডেন্টস আর স্টিল রুলিং। স্টুডেন্টসরা থানায় যাচ্ছে, স্টুডেন্টসরা হসপিটালে যাচ্ছে, সবখানে যাচ্ছে। কাজে সবাই একটা আতঙ্কে
থাকে যে এইখানে আবার কি করবে। এখন ভালো কাজও করছে, লাইক নারায়ণগঞ্জে স্টুডেন্টসরা খানা টানা ক্লিন করে ওইগুলি ইয়ে করছে, ফাইন, দিস ইজ গুড, ভলেন্টারি কাজগুলি করা। কিন্তু এই যে মারপিট হয়ে গেল যে আনসার গুলির সাথে, এটা তো ঠিক হয় নাই। দিস ইজ এ প্রবলেম, দিস শুড হ্যাভ বিন হ্যান্ডেলড বাই দ্য পুলিশ অফ দ্য আর্মি। আর্মিকে বলা উচিত ছিল তোমরা চলো উঠো, শেষ পর্যন্ত আর্মিকে আসতেই হলো, আর্মিকে এসে ওদের রশি দিয়ে হাত টাত বাইন্দা ওদেরকে ইয়ে করতে হলো। So question is that as long as the discipline forces are not activated properly, পুলিশ আর্মি কিন্তু আছে সচিবালয়ের বাইরে, ওরা তাদের যে পিএসসি নিয়ে আর্মড ওদের আছে, ওইটা নিয়ে কিন্তু পার্সোনাল আর্মড ক্যারিয়ার নিয়ে তারা কিন্তু ওইখানে বসে আছে। অ্যাটলিস্ট আই থিঙ্ক দেয়ার 2 পিএসসিস সচিবালয়ের ওইখানে, তারা এটার উপরে বসে থাকে, তারা এটার মধ্যে কোনো কিছুই বলে না। ট্রাফিক জ্যাম লাগছে, এই লাগছে, বিকজ দে ডোন্ট হ্যাভ ইনস্ট্রাকশনস অর কমান্ড ফ্রম দেয়ার অফিসার্স এট দিস স্টেজ, বিকজ স্টুডেন্টদের সাথে যেন না লেগে যায়। সো কোয়েশ্চেন ইজ দ্যাট আমাদেরকে তো এখন স্টুডেন্টসদেরকে বা পাবলিককে বলতে হবে আপনারা যান বাসায়। আমরা দেখছি পুলিশদের এখন, এই পুলিশ তো একটা রেভলিউশনের মাধ্যমে ওদের অ্যাটিটিউডটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা চেঞ্জ হয়ে গেছে। এই নিয়ে যদি আমরা শৃঙ্খলা না আনতে পারি, ডিসিপ্লিন না আনতে পারি, যত দেরি হচ্ছে ডিসিপ্লিন আনতে, তত একটা ভয় থাকবে ফর আ কাউন্টার রেভলিউশন। বিকজ পুলিশ হোক, আর্ম ফোর্সেস হোক, ওইখানে হাসিনার লোকজন তো আছে। এন্ড মাইন্ড ইউ দ্যাট আমার নেবার যে আছে 4,500 কিলোমিটার লং যে আমার বর্ডার আছে, ইটস আ পোরাস বর্ডার, অনেক জায়গায় কিন্তু তার কাটা নাই। কিন্তু নাম্বার 2 যেটা হচ্ছে যে শেখ হাসিনা ইজ ইন ইন্ডিয়া, শি ক্যান কাম টু দি বর্ডার এরিয়াস, বর্ডার এরিয়াতে আসতে পারে, ইন্ডিয়া তার সাপোর্টে আছে, আওয়ামী লীগার্স ক্যান গো টু দি বর্ডার এরিয়াস, সেখান থেকে দেশে একটা ইনসার্জেন্সি শুরু হয়ে যেতে পারে। আমার এই ভয়গুলি আছে। These are my fears because they have got money, they have got muscle. কাজে ইমিডিয়েটলি যদি ডিসিপ্লিন ফোর্সেস গুলি তাদের যে কর্তব্য আছে সেটা যদি পালন না শুরু করে, তারা যদি নার্ভাস থাকে, তাহলে জিনিসগুলি কিন্তু ঠিক হবে না। এইটা হলো আমার একটা মস্ত বড় আশঙ্কা। আর যদি আমি ওই যে আমি আসছি, ধরেন স্যার, আমি বলছি, আমরা স্যার এই বিষয়টাই বলতে চাচ্ছি যে ডক্টর ইউনূসের যে উদ্দেশ্য বা অন্তর্বর্তীকালীন সরকারের যে উদ্দেশ্য, যেমন আপনি জানেন যে সেনাবাহিনী থেকে কুয়ের চেষ্টা হচ্ছিল, যার কারণে জিয়াউল হাসানকে অবসর দেওয়া হলো, 4 জনকে বদলি করা হলো। কিন্তু এই 4 জন তো 4 জন না, মানে আরো মিনিমাম 25 জন বিভিন্ন জায়গায় বসা, অন্তত মিনিমাম রিশাফেল করা দরকার ছিল, সেটি হয় নাই। তারপরে কিছু পদক্ষেপ যেটা হচ্ছে সেটা খুবই মিনিমাম এবং মূল জায়গাটায় হাত দেওয়া হচ্ছে না। তারপর বিচার বিভাগের একটা কুয়ের চেষ্টা হলো, সচিবরা মিলে 30 জন সচিব মিলে বৈঠক করলো, একটা কুয়ের চেষ্টা, একজনকে ওএসডি করা হলো, বাকিরা এখনো শপথে বহাল। তো এই জন্য আমরা বলছি যে তারা সিদ্ধান্ত নিতে পারছেন না আসলে তারা কি করবেন। তো একের পর এক মামলা হচ্ছে, কিন্তু প্রচুর মামলা হলো, হত্যা মামলা, সবই হত্যা মামলা, মানে আসামি 18 জন, অজ্ঞাত 300 জন, 20 জন, 25 জন, এইভাবে হচ্ছে। সমালোচিত হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসান, নায়ক ফেরদৌস, এদের নামেও মামলা হয়েছে। তো এই মামলাগুলো হচ্ছে, তারা তো প্রত্যেকে এমপি, প্রত্যেকটি এলাকাতেই তো খুনের ঘটনা ঘটেছে, হত্যাযজ্ঞ ঘটেছে, সেই কারণে তাদেরকে হয়তো এটার সাথে ইনভলভ করা হচ্ছে, হুকুমের আসামি বা হোয়াটএভার। তো আপনি কিভাবে দেখেন এই যে মামলা যেভাবে যাচ্ছে বা কি হচ্ছে, আপনার কি মনে হয় কি করা উচিত ছিল বা ঠিক পথে আছে কিনা? মামলা যেভাবে হচ্ছে, এটা আগে যেরকম হতো যে মোহসেন রশিদকে চুরির মামলায় দিয়ে দাও, ওকে গরু চুরি, ওকে মুরগি চুরি, পলিটিশিয়ানদের সাথে এই যে করা হতো, ওকে ঘড়ি চুরির মধ্যে দিয়ে দাও, ইট ইজ সামথিং লাইক দিস। এটা হওয়া উচিত হয় নাই। বিকজ ধরেন এই এক একটা করে মামলার ফল আলটিমেটলি এই মামলাগুলি তো টিকবে না। বিকজ নিউ মার্কেটে গিয়ে তো
আনিসুল হক এবং সালমান রহমান হত্যা করে নাই, কাউকে মার্ডার করে নাই। এখন যদি আপনি বলেন যে এদেরকে আটকানোর জন্য করেছেন, সো আপনি তো ওই ফর্মুলায় চলে গেলেন যেটা আগে ছিল। দ্য পুলিশ হ্যাজ টু চেঞ্জ। এবং এইখানে যেটা হয়তো গভর্নমেন্ট হোম মিনিস্ট্রি আর ডিসি কে সেটা করতে পারতো যে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে এই যে বড় বড় যারা আছে এদের পাঠিয়ে দিত, তারপরে একটি আইন করে, ধরেন কয়েকটি আইন করতে হবে। নাম্বার ওয়ান, আপনার এই যে কারাপশন হয়েছে তার বিরুদ্ধে আপনাকে একটা স্পেশাল আইন বানাতে হবে, আইন বানিয়ে স্পেশাল ট্রাইব্যুনালস করতে হবে এবং এগুলি ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনালস করতে হবে, সো দ্যাট মামলা 5, 6, 7 দিনের ট্রাইব্যুনালস থেকে যেন শেষ হয়ে যায়। ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনালস করতে হবে। আপনাকে এই যে কি বলে এই যে আইসিটি যেটা আছে, আইসিটিটাকে আপনাকে অ্যাবলিশ করতে হবে। আইসিটিতে যে জুডিশিয়াল মার্ডার্স হয়েছে এইগুলির ইনকোয়ারি করতে হবে এবং এই যে জাজেস যারা এটাতে ইনভলভ আছে ওদেরকে আপনাকে এক্সেসরি হিসাবে টু দিস জুডিশিয়াল মার্ডার্স আপনাকে ওদেরকে আনতে হবে। আপনার বিডিআর এর যে ঘটনাটা আছে এই ঘটনার, ধরেন আজকে জেনারেল জাহাঙ্গীর আলম ইজ দি স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, অ্যাডভাইজার বলেন, মন্ত্রী বলেন, একই জিনিস। উনি আছেন, উনাকে তো আর্মির তরফ থেকে ওনার একটা দায়িত্ব দেওয়া হয়েছিল বিডিআর এর ঘটনার ইনকোয়ারি করার জন্য। আই থিঙ্ক কনক আপনি হয়তো জানেন এটা, যে জাহাঙ্গীর আলম সাহেবকে দেওয়া হয়েছিল। হি ইজ আ ওয়ান্ডারফুল ম্যান। উনাকে দেওয়া হয়েছিল এবং উনি ইনকোয়ারি শুরু করেছিলেন। শুরু করার পর উনি একসময় আমাকে বলেছেন নিজে যে উনি কিছু লোকজনের ইন্টারভিউ করতে চেয়েছিলেন, অর্থাৎ জবানবন্দি নিতে চেয়েছিলেন। উনি নাম বলেন নাই, জবানবন্দি নিতে চেয়েছিলেন। উনি বললেন যে এই নামগুলি, উনি প্রধানমন্ত্রীকে যখন বললেন যে এদের একটু আমার জবানবন্দি নিতে হবে, তখন প্রধানমন্ত্রী বললেন যে জেনারেল সাহেব এটা থাকুক, এটা বাদ দিয়ে দেন, আর এটার দরকার নেই। হু আর দোজ পিপল? আপনার এখানেও ইন্টারভিউ করেছে, আপনার মেজর সুমন আছে বোধহয়, আপনার সাথে কথা বলেছে। কর্নেল কামরুজ্জামান চুয়াডাঙ্গার, উনি তো, ওনার সাথে আমার কথা আজকের থেকে 8-3 বছর আগে হয়েছে। ওনার কম্পিউটারে কিন্তু অনেক ডিটেল ইয়ে আছে। আমি একদিন ওনার সাথে বসে প্রায় 2-2.5 ঘন্টা এইটা শুনেছিলাম একজনের অফিসে, কামরুজ্জামানের পুরাটা। তারপরে দেখেন আমাদেরকে চিহ্নিত করতে হবে যে এই বিডিআর এর যে ঘটনা ঘটেছে এইটার পিছে কি। তো আপনাকে আমি একটা কথা বলি, এটা একটু শুনবেন। সেটা হলো যে ইস্ট পাকিস্তান রাইফেলস, ওইটাই তো নামকরণ করা হলো বিডিআর, বাংলাদেশ রাইফেলস। এই বাংলাদেশ রাইফেলস এর মধ্যে এই যে টিএডি, এডি, এইগুলি কে করেছে? এগুলি ওয়াজ ডান আন্ডার দি ইন্ডিয়ান ইনস্ট্রাকশনস বাই ওই যে মেজর জেনারেল ইয়ে ছিলেন না, ওই যে হিন্দু ভদ্রলোক, কি নাম ওনার, উনি যখন বিডিআর এর চার্জে ছিলেন, দত্ত, জেনারেল দত্ত, সিআর দত্ত, মনে, জেনারেল দত্ত, সিআর দত্ত, মনে করতে পারছি। উনি যখন বিডিআর এর ডিজি ছিলেন তখন কিন্তু উনি এইটা ইন্ট্রোডিউস করেছেন। এটা আগে বিডিআর এ ছিল না। It is he who introduced it and this was done under instructions from across the border. এগুলি তো বুঝলেন না, এজেন্সি নিয়ে কাজ করে এরা। সো এই যে জিনিসগুলি আছে আমাদেরকে এটা টোটালটা রিভ্যাম্প করতে হবে, প্রপারলি রিভ্যাম্প করতে হবে আমাদেরকে, যে এই কোন কোন জিনিস আমরা রাখবো। বিকজ ইন্ডিয়া ওয়াজ ভেরি আনহ্যাপি যে আমরা কেন আর্মি অফিসারদেরকে সেখানে দিচ্ছি। আমার সাথেও কথা হয়েছে যে কেন আমরা দিই আর্মি অফিসারদেরকে, দে ডু নট ওয়ান্ট আর্মি অফিসার্স ইন বিডিআর ও বা হোয়াটএভার, ওদের বিজিবি। ওদের কথা হচ্ছে যে যেরকম আমাদের
বিকজ আমাদের তো সিস্টেম সিচুয়েশন ইজ মাচ ডিফারেন্ট। আমরা তো ওদের দোসর না, দাস না আমরা ওদের, যেভাবে বলতে করবো। হাসিনা মাইট হ্যাভ বিন আ দাস, দ্যাটস অ্যানাদার। এবার তারপরে তো ইনস্টিটিউশনের মধ্যে অনেক পেট্রিয়টস আছে, অনেক পেট্রিয়টস আছে who do not want to see India's intervention in this country। আমরা কেউই চাই না। এবং আর্মিতেও আছে all the young officers in the army। আপনি জানেন যে তারা আজকে কত খুশি আছে, these lieutenant colonels and these majors, they're bloody happy যে হাসিনা has been removed। এই উপরের লেয়ার যেটা আছে ওই প্রমোশন, বিকজ প্রমোশন তো আর্মিতে বা কোনো আপনার ব্যুরোক্রেসিতে, পুলিশে প্রমোশন তো ইজ নট অন দ্য বেসিস অফ মেরিট। প্রমোশন তো মেরিটে হয় না। এই যে লেফটেন্যান্ট কর্নেলের পরে যারা ব্রিগেডিয়ার বা এগুলি হবে, ইটস নট অন মেরিট, ইটস অন লিগ। তোমার বাবা লিগি ছিল কিনা, তোমার মা লিগি ছিল কিনা, তুমি কোন পার্টি করেছো, এইটার উপরে প্রমোশন। আর ওই যে একটা বদমাইশ রেহানার দেওর সিদ্দিকি, কি নাম হচ্ছে মেজর জেনারেল তারেক সিদ্দিকি, ক্রিমিনাল। সে আজকে যে ডিস্ট্রাকশন আর্মিতে যে এই ভেদাভেদ সৃষ্টি করেছে, ইট ইজ দিস ফেলো হু হ্যাজ ডান দিস। ওদের প্রফেশনালিজম থেকে ওদেরকে সরিয়ে ফেলেছে। তো এই তারেক সিদ্দিকি বা এই দে হ্যাভ টু বি ট্রাইড এন্ড ট্রাইড ফাস্ট। এখন এখন স্যার বিষয়টা হচ্ছে যে এই যে সরকার যে দুলকি চালে যাচ্ছে, হেলে দুলে যাচ্ছে, তারেক সিদ্দিক সহ মোস্ট অফ দ্য ক্রিমিনালস ইতিমধ্যে কিন্তু দেশের বাইরে চলে গেছে। মানে এয়ারপোর্ট দিয়ে বা বর্ডার ক্রস করে নানা ভাবে তারা পার হয়ে গেছে। তো এই জায়গাটা আমাদের একটু মানে আমি একটু কি বলবো এটাকে ক্ষুব্ধ বলা চলে যে এই জায়গাগুলো যে আপনি প্রথমেই দায়িত্ব, যে জায়গাগুলো সিল করা ছিল, ইমিগ্রেশন সিল করা দরকার ছিল, অন্যান্য জায়গাগুলো সিল করা দরকার ছিল। এটাকে ট্রান্সফার, ইমিগ্রেশন কোনো চেঞ্জ হয় নাই কিন্তু এখনো, সবাই সবার মতো বসা। এরা এদেরকে তো হেল্প করবেই। In a revolution এই ধরনের, or even when the army takes over the country, প্রথম কাজই হয় seal the borders। Seal the borders। Border means আমার এয়ারপোর্ট ইনক্লুডেড, এয়ারপোর্ট সব, যেন কেউ বাইরে না যেতে পারে। এখানে এরা কিছু করে নাই, বিকজ they did not plan for this। এবং যখন এইটা হয়েছে, জেনারেল ওয়াকারুজ্জামান, he had lot of problems because DGFI was General Hamid। সে ইনফরমেশন পাস করছে এদিক থেকে ওদিক, গোলমাল করছে। তারপরে ওই যে জেনারেল মুজিবুর রহমান যে ইন্ডিয়ান সঙ্গীত দিয়েছিল টিএসসি তে, ঠিক আছে, যে বিডি যে সে র্যাবে ছিল, হান্ড্রেডস অফ কিলিংস এই লোকটা করেছে জেনারেল মুজিবুর রহমান। হি ওয়াজ ট্রাইং টু বি দ্য চিফ, বাট সামহাউ ওইটা হয় নাই, নাহলে তো আমাদের কপাল আরো খারাপ ছিল। সো ওয়াকারুজ্জামানের তো প্রবলেম হচ্ছিল, বা ইভেন এখনো আছে, আর্মি ডিসিপ্লিন ফোর্স তো, এবং কমান্ডের উপরে চলে। সো ওনাকে ইন্টারনাল কোনো ঝামেলা না হয়ে যায় বা উনাকেই না সরিয়ে দেয়, এই জন্য হি হ্যাড টু টেক স্টেপস খুব কেয়ারফুলি। এখনো কিন্তু উনি খুব কেয়ারফুলি চলছেন এবং আস্তে আস্তে করে উনি সরাচ্ছেন, সরিয়ে কোথাও পোস্টিং দিচ্ছেন, কাউকে রিটায়ার করাচ্ছেন। বাট আই থিঙ্ক হি উইল বি এবল টু বি পাওয়ারফুল, হয়তো আরো 1-2 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ হয়তো কিছু টিওসিস এইগুলি করে। তো একদম তো আপনি ওই যে সরানো খুব ডিফিকাল্ট না। ইউ রিমেম্বার এই যে ইসেকে কত কষ্ট হয়েছিল সরাতে 1/11 এর সময়। এই যে কি নাম ওর, মসুদউদ্দিন যে জিওসি 9 গিফট ছিল, ঘাম পড়ে গেছিল মুইনের, ওকে ওইখান থেকে সরানো খুব কষ্ট হয়েছিল। সো এই জিনিসগুলি আছে তো। সো আমার মনে হয় হি ইজ অন দ্য রাইট ট্র্যাক, হি ইজ অন দ্য রাইট ট্র্যাক। হি ক্যানট মুভ টু ফাস্ট, হি ইজ মুভিং স্লোলি। সে তার কন্ট্রোলটা কনসলিডেট করছে অ্যাজ দি আর্মি চিফ। আর এইখানে যেটা হচ্ছে, সিভিলিয়ান ইসে দে আর মুভিং ভেরি স্লো। ওরা একদমই স্লো, ওরা কোনো মুভমেন্টই ঠিক করে করতে পারছে না। বিকজ আমি একটা কথা বলি,
আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই যে মানিককে যা করা হলো বা আর মন্ত্রীদেরকে যেটা করা হচ্ছে, আমি কিন্তু এটা পার্সোনালি সাপোর্ট করি না। করি না, ওর কারণ আছে। কারণটা হলো যে মানুষের যে ডিগনিটিটা, এইটা কিন্তু ঘৃণা আর ক্রোধ দিয়ে এটা কিন্তু আপনি এইসবের উপরে যদি আপনি এইভাবে ডিল করেন তো ঠিক না। এদেরকে, তারা তো আফটার অল, আপনি যদি জাস্টিস মানিককে তো আমার সাথে প্রবলেম, জাস্টিস মানিক সবসময় আমাকে রাজাকার হ্যান ত্যান গালাগালি দিস দ্যাট সবসময় করেছে। তো আমি ওকে কিন্তু আমি এইটাও সাপোর্ট করি না যে তাকে যেভাবে হেউ করা হলো, তাহলে জাস্টিস কি হেউ করা হচ্ছে। ওনার বিরুদ্ধে ট্রায়াল হবে, উনি অনেক অপরাধ করেছেন, হান্ড্রেডস অফ অপরাধ করেছেন। আমার হচ্ছে এদেরকে ডিটেনশন দিয়ে দাও এন্ড দেন মেক আউট কেস এগেইনস্ট দেম, ফুল প্রুফ কেস, লোকজনকে নিয়োগ দাও এসব কাজ করার জন্য, কমিশন বানাও দরকার হলে। বাট এত স্লো গেলে, ধরেন ল মিনিস্ট্রি যদি ব্যস্ত হয়ে যায় এই ট্রান্সফারস এন্ড পোস্টিংস নিয়ে, যে আমার ঢাকা ইউনিভার্সিটির ছেলে কোথায় আছে, আচ্ছা ওকে ঢাকায় নিয়ে আসো, সে কোথায় আছে ওকে এইখানে নিয়ে আসো, দিস থিংস মুশকিল। নেপোটিজম এখনো কিন্তু সরকারের মূল মন্ত্র, এখনো নেপোটিজম ইজ দি মূল মন্ত্র। আমরা যদি এখান থেকে না বের হয়ে আসতে পারি, কিন্তু আমার কিন্তু খুব ভয় আছে, আশঙ্কায় আছি আমি, যে বিকজ আপনি ইন্ডিয়াকে তো ফেলে দিতে পারবেন না। ইন্ডিয়া ইজ নট দি সাপোর্টার অফ দিস গভর্নমেন্ট। ইন্ডিয়া ইজ supports only one family, one person, that is Sheikh Hasina. ওরা আর কাউকে চেনে না। সো এই প্রবলেমটা আমাদেরকে এটা ভুলে গেলে চলবে না যে আমরা বর্ডারে আছে আমাদের হাসিনা যদি আইসা এখানে, দেখেন হাসিনার এখন কিন্তু কোনো স্ট্যাটাস নাই ইন ইন্ডিয়া। শি ডাজ নট হ্যাভ আ রেফিউজি স্ট্যাটাস, শি ডাজ নট হ্যাভ অ্যান অ্যাসাইলাম স্ট্যাটাস, এবং সে ওই এয়ারফোর্স বেসের মধ্যেই আছে। ওইখানে তাকে, ইমাজিন দ্য সিকিউরিটি ইন দি বেস, একটা এয়ারফোর্স বেসের সিকিউরিটিটা চিন্তা করেন, তাকে ওইখানে গাজিয়াবাদে ওই এয়ারফোর্স বেসের মধ্যে সে আছে। আমি এখনো জানি না যে তার মেয়ের সাথে ওনার দেখা হয়েছে কিনা, আর হলো কিভাবে হয়েছে, কোন পরিস্থিতিতে হয়েছে। আমাদের ওনাকে ওখানে অনেকটা গৃহবন্দীর মতো, ডিটেনশনের মতো ওখানে আছে আর কি, ওনার দেখা সাক্ষাৎ নিষেধ। আমি বললাম তো, রাইট রাইট, আমি তো তাই। তো এখন স্যার, গতকাল ডক্টর ইউনূস সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণে একটি কথা বলেছেন যে আমরা কতদিন থাকবো এটা আপনারাই ঠিক করবেন। মির্জা ফখরুল বা অন্যান্য পলিটিক্যাল পার্টি কিন্তু বলছিল যে আপনারা একটা রূপরেখা দেন, আপনারা কোথায় কোথায় সংস্কার করবেন, কবে নাগাদ একটা আমরা একটা নির্বাচনের দিকে যেতে পারবো। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? মানে সরকারের অ্যাটিটিউডে, কারো কারো অ্যাটিটিউডে মনে হচ্ছে তারা এখানে 10 বছরের জন্য আসছে ক্ষমতায়, 5 বছরের জন্য আসছে ক্ষমতায়, তারা ধীরে সুস্থে যাবে, এটা করবে ওটা করবে। এইভাবে তো আসলে হবে না, কারণ রাজনৈতিক সরকার ছাড়া এই ইন্ডিয়াকেও মোকাবিলা করা যাবে না, তাই না? তো আপনি ইউনূস সাহেবের এই অংশটাকে কিভাবে দেখেন যে জনগণ যতদিন চাইবে আমরা ততদিন ক্ষমতায় থাকবো, এর মানে কি? দেখেন, বিএনপিও অন্যায় করেছে একটা, ওই যে মিটিং করেছিল গভর্নমেন্টের ফরমেশনের আগে, ওই মিটিংটা ওদের করা উচিত হয়নি। ওই স্ট্রেংথটা আমরা সবাই জানি, যে বিএনপির স্ট্রেংথ প্রত্যেকটা লোক জানে, 3-4-5 লক্ষ লোক চলে আসবে, এইটা হলো বিএনপির স্ট্রেংথ, বিরাট স্ট্রেংথ তো বিএনপির, সবাই জানে। গভর্নমেন্টকে এরকম প্রেশার দরকার নেই। রোড ম্যাপ দেন যে কি কি রিফরমেশনস করে বা করবেন, এবং আপনার এই রিফরমেশনস বা এই ট্রায়ালগুলি, একটা কথা কি, হয়তো পলিটিক্যাল গভর্নমেন্ট মে নট এন্টার ইনটু সাম অফ দিস ট্রায়ালস, তারা হয়তো এটা যেতে চাইবে না। ধরেন এই যে আইসিটির ব্যাপার যেটা আছে, এইটাতে হয়তো পলিটিক্যাল গভর্নমেন্ট অ্যাভয়েড করার চেষ্টা করবে। তারপরে বিডিআর এর ব্যাপার আছে, এইগুলি পলিটিক্যাল গভর্নমেন্ট করবে না। আর যে রিফর্মস গুলি আছে, এই রিফর্মস গুলি রোড ম্যাপটা একান্ত প্রয়োজন, সো দ্যাট জনগণ, আপনি জানেন বাঙালি 2-3 বছরের মধ্যে অস্থির হয়ে যায়,
একদম অস্থির হয়েছে, মানে ওরা ওদের পক্ষে না গেলে। আর একটা সমস্যা হলো কি এখন, এই সমস্যাটা হলো যে এতদিন তো তারা যে খেয়েছে, ধরেন হোয়াট এভার দ্য ইনফ্লেশন, সবাই পেটে ভাত গেছে, কিন্তু এমন হয় নাই যে পেটে ভাত যায়নি, হয়তো 3 বেলা যায়নি, 2 বেলা গেছে কিন্তু, ঠিক আছে। লোকজন ওরকম অসহায় ছিল না। এখন যদি লোকজনের এরকম কোন সমস্যা দেখা দেয়, বা এরা যদি ইকোনমি ঠিক না করতে পারে, ইনফ্লেশন যদি বেড়ে যায়, তাহলে কিন্তু আপনি বুঝতে পারছেন যে পিপল উইল স্টার্ট টকিং যে হাসিনাই তো ভালো ছিল, হাসিনাই ভালো ছিল, আমাদের জনগণের যে ইয়েটা সেটা বুঝে আমি। সো এই কারণে ওদের রোড ম্যাপ দেওয়াটা, এবং দে নিড টু রিশাফল দিস ক্যাবিনেট। এই ক্যাবিনেটটা রিশাফল করে, ধরেন আপনি আপনি হোয়াট ক্যান ইউ এক্সপেক্ট ফ্রম নূরজাহান, আপনি বলেন। নূরজাহান কোনোদিন নাম শুনছেন? সে গ্রামীণ ব্যাংকে ছিল ইউনূসের সাথে, সে কি করে ফেলবে? আপনার ওই যে ফরিদা আক্তার, ওই আমাদের মাজার সাহেবের স্ত্রী, জি, এনজিও চালায়, আপনি আপনি কি এক্সপেক্ট করেন? ওদের তো এনজিও কি করে? এনজিও প্রজেক্ট করে, বিভিন্ন জায়গায় দেয়, ওইখান থেকে টাকা পায়, টাকা পেয়ে তার ওই প্রজেক্টটা করে। ওদের তো দেশ চালানোর ভিশনটা নাই, ভিশন লাগবে তো, যে কি ওদের তো এটা নাই। আপনি ধরেন অধিকারের ইসেকে আপনি দিয়ে রেখেছেন কি ইন্ডাস্ট্রিজ, শিল্প, হ্যাঁ শিল্প সে কি করবে বলেন? আপনি আপনি এই যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এখন অ্যাডভাইজার যে অ্যাকচুয়ালি সব ইয়ে করছে, সেটা হলো আসিফ নজরুল। ওয়ান্ডারফুল চ্যাপ, খুব ভালো লোক, কিন্তু তার মিনিস্ট্রি চালানোর অথবা ওই ভিশনটা আছে, আইনগুলি কেন আজকে আপনি আইনগুলি কেন ঠিক করতে পারছেন না? আজকে আপনি সংবিধান ঠিক করতে পারছেন না কেন? কনক, আপনি জানেন সংবিধানে 7 ক আছে না একটা, 7 ক, তো 7 ক যদি এটা না ছিঁড়ে ফেলেন, কোনো না কোনো সময় ইউ উইল বি আন্ডার থ্রেট ওই 7 ক এর জন্য, আপনি তো বাঁচতে পারবেন না। সো এই জিনিসগুলি তো হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড, সে কেন বুঝছে না আমি জানি না এই জিনিসগুলি। দেখেন রিভলিউশনের পরে তো আপনাকে বাড়াতে হবে, যেন জনগণ এইটা না ভাবে যে হাসিনা ওয়াজ বেটার, হাসিনা হ্যাড আ বেটার ল এন্ড অর্ডার, জনগণ এইটা না ভাবে যে জিনিসপত্র সস্তা ছিল। জনগণ তো খুব অস্থির প্রকৃতির হয়, জনগণ তো এইটা, আমি আর আপনি কনক যে আলাপ করছি, এই এই আলাপ তো তারা এত, সে তো নিজের স্বার্থটা বুঝবে প্রথমে, যে আমার স্বার্থ, আমার এখানে এটা ছিল এখন এটা নাই। সো এইটার জন্য রোড ম্যাপ দরকার, সহযোগিতা দরকার, আমাদেরকে এই সরকারকে স্টেবিলিটি আনার জন্য এই সরকারকে আমাদের সময় দিতে হবে কিছু, কিন্তু কত সময়, নট হোয়াট হি সেজ, গিভ আস আ রোড ম্যাপ। ওই রোড ম্যাপ অনুযায়ী আপনি দ্রুত প্রসিড করেন, 2-4টা হোয়াইট পেপার দেখেন, আপনার ব্যবসায়ীদের অবস্থা দেখেন, এই ব্যবসায়ী তো মোস্ট অফ দেম আর ক্রিমিনাল কর্পোরেশনস। আপনি সামিটকে নিয়ে নেন, আপনি ওবায়দুল করিম কে, ওরিয়ন গ্রুপকে নিয়ে নেন, বা এরকম আই ক্যান গো অন নেম, কনফিডেন্স গ্রুপকে নিয়ে নেন, আপনি একটার পর একটা, আই ক্যান টেল ইউ সো মেনি। একটাই ভালো জিনিস করেছে যে নগদটা তারা কন্ট্রোল নিয়ে নিয়েছে গভর্নমেন্ট, দ্যাটস অ্যানাদার ক্রিমিনাল এন্টারপ্রাইজ, সাংঘাতিক ক্রিমিনাল এন্টারপ্রাইজ। আপনাকে যদি হিস্ট্রি বলি আপনি আশ্চর্য হয়ে যাবেন কিভাবে এইগুলি করা হয়েছে। সো আমার কথা হচ্ছে যে একটু আরো গতি বাড়াতে হবে, এত কম গতিতে কাজ হবে না, বিকজ ইউ আর নট এ পলিটিক্যাল গভর্নমেন্ট, ইউ আর নট এন ইলেক্টেড গভর্নমেন্ট। আপনি এইখানে একটা রেভলিউশনারি গভর্নমেন্ট, রেভলিউশনের মাধ্যমে এসেছেন, আপনার বিহেভিয়ারটা শুড বি আ বিট রেভলিউশনারি, একটু জোরে চলতে হবে, স্পিড বাড়াতে হবে আপনাদেরকে সব কাজে। জানি অনেক অসুবিধা আছে, বাট ওই অসুবিধাগুলি কাটিয়ে উঠতে হবে যত দ্রুত কাটিয়ে উঠতে পারেন। ইভেন এই 15 দিন 17 দিনের পরে এটা আনএক্সপেক্টেড, the chief advisor should have spoken after 2 days, he should have addressed the nation,
ব্যাপকভাবে অ্যাড্রেস করা উচিত ছিল, যে কি কি ক্ষতি হয়েছে, কোথায় কি আছে, যতটুকু উনি পারতেন উনি ওনার উচিত ছিল করা। 17-18 days ইজ টু লেট। আর ওনাকে জাতিকে কনফিডেন্সে নিয়ে কাজ করতে হবে। ওনাকে হয়তো আবার 5-7 দিনের পরে জাতিকে কনফিডেন্সে নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলতে হবে যে কি সিচুয়েশন আছে, আমরা কি কি ওভারকাম করেছি, আমাদের কি কি প্রবলেমস ছিল, কি কি অসুবিধা ছিল, জাতিকে কনফিডেন্স, জাতি যেন বুঝতে পারে যে কি প্রবলেমস গুলি আছে, যেন অস্থির না হয়ে যায়। জাতির অস্থিরতাটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো এই জিনিসগুলি, that is why I say it's a very weak cabinet, a cabinet without any vision. It's an NGO cabinet. মানে খুব খুব খুশি না আমরা, মোস্ট অফ আস, আমি জানি না। মানুষের একটা বিপ্লবী সরকারের জন্য 18 দিন অল্প সময় না, 18 দিন অনেক বেশি সময় তাদেরকে প্রমাণ করার জন্য, তাদের বেশি সময়। এবং আপনি চাচ্ছেন যে একটা নতুন আইন করে ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনালের মাধ্যমে রাজনৈতিক বিচারগুলো হোক। একটা হবে ফাইন্যান্সিয়াল ক্রাইমস এর জন্য, যেটা সালমান আছে বা সামিট গ্রুপ আছে বা এরা যারা বড় 15-16 জন আছেন যারা করেছেন, ওদের জন্য একটা আইন করতে হবে ফাস্ট ট্র্যাক। আর একটা হচ্ছে এই যে কিলিং টিলিং এইগুলি যা হয়েছে সবকিছু নিয়ে যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, মার্ডার টার্ডার, এটার জন্য একটা আইন করে, নর্মাল আইনে তো কাজ চলবে না এখানে, বিপ্লবী আইন, ট্রাইব্যুনাল, ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনাল করে, যেন এই যে 2 বছর, 2.5 বছর, 3 বছর যতদিনই ওনারা থাকেন করে একদম যাকে যা করতে হবে করে শেষ করে দিতে হবে এই জিনিসগুলি। বিকজ আদারওয়াইজ আপনি নর্মাল ট্র্যাকে চললে তো হবে না। ইউসি আজকাল তো ওই কি বলে, ওই যে ভারতনাট্যম করলে তো হবে না, মণিপুরি ডান্স করলে তো হবে না, খাট্টাক ডান্স করলে হবে না। এখন দিনকাল হচ্ছে হিপ হপ, এখন হিপ হপে যেতে হবে। এলভিস প্রিসলির জামানার টুইস্ট করলে হবে না, চেঞ্জ ফাস্ট এসে যেতে হবে, বুঝছেন না? তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। নিশ্চয় আমরা নিকট ভবিষ্যতে আবারও আপনার সঙ্গে কথা বলবো। থ্যাংক ইউ। জি দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনারা এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আমি একটি জিনিস লক্ষ্য করছি যে ডক্টর ইউনূসের এই সরকারকে নিয়ে সমালোচনা করলে একটি অংশ আবার বেশ উষ্মা প্রকাশ করছেন, নানা রকম ভাবে পাল্টা আক্রমণ করার চেষ্টা করছেন। বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা, যেই জায়গায় স্তুতি করে মানে কি বলবো, তোষামোদি করে একজন ভালো মানুষকে পাক্কা শয়তান বানায় দেওয়া সম্ভব। তো সমালোচনাটাকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করেন। ডক্টর ইউনূস বলেন, হাসিনা বলেন বা বেগম খালেদা জিয়া বলেন, যেই সরকারি ক্ষমতায় আসুক, কাউকে আমরা সমালোচনার ঊর্ধ্বে রাখবো না ইনশাল্লাহ। যেখানে যতটুকু প্রয়োজন, যতদিন বেঁচে আছি, সেই চেষ্টা করেই যাব। ডক্টর ইউনূসের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, কিন্তু তার ক্যাবিনেটের প্রতি আমাদের পূর্ণ আস্থা ওইভাবে নাই। অনেক বিতর্কিত মানুষ এখানে ঢুকেছেন, অনেক 111-এর যারা কাজ করেছেন কুশীলব, তারা এখানে ঢুকেছেন। তাদের নিয়ত ঠিক হয়েছে কিনা আমরা জানি না, তারা বাংলাদেশের প্রো বাংলাদেশ হয়েছেন কিনা সেটাও আমরা জানি না। তাদের কার্যক্রম আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। অর্থাৎ কোনো কিছুতে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার সুযোগ নেই। ডক্টর ইউনূসের ভিশন আমাদের কাছে স্পষ্ট, কিন্তু অ্যাডভোকেট মহসিন রশিদ যেভাবে বলছেন যে এটা কত্থক ড্যান্স বা মণিপুরী নৃত্যের সময় আর এখন নাই, এখন হচ্ছে হিপ হপের যুগ। তাদেরকে আরো গতিশীল হতে হবে। সেই গতিশীলতার আমরা দেখতে চাই। ইতিমধ্যে বহু অপরাধী, বহু লুটেরা দেশ ত্যাগ করেছে, কোথাও কোনো বাধা হয়নি। 2-1টা ঘটনায় আমরা দেখেছি ধরা পড়েছে, যেমন বিচারপতি মানিক। কিন্তু আরো যে গতিশীলতা, সেই গতিশীলতার অপেক্ষায় আমরা আছি। আমরা পর্যবেক্ষণ করছি খুব নিবিড় ভাবে সকল কিছু। আশা করি এই হাজার হাজার ছাত্র জনতার যে বুকের রক্তের যে বিজয়, যে ফ্যাসিবাদের যে পতন, সেটি বৃথা হবে না। ইনশাল্লাহ আমরা এটাকে ব্যর্থ হতে দেব না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব সরকারকে সঠিক পথে রাখার, এবং সঠিক সিদ্ধান্ত নিতে আমরা অবশ্যই সহায়তা করব।
দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।